নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। সূর্যপ্রতাপের সামনে সুমন্তের গর্জন এক পলকের জন্য ফিকে হয়ে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তেই ও গর্জন করে বলল, ক্ষমা করবেন রাজকুমার, এই সময় আমি মহারাজের প্রতি আমার দায়িত্ব পালন করছি, আর এ কাজে আমার প্রাণ চলে গেলেও তাতে কোনো পরোয়া নেই। কিন্তু আমি কাউকেই মহারাজের ঘরে ঢুকতে দেব না। যদি আপনি বেশি জেদ করেন তাহলে আসুন, আমার মোকাবিলা করুন। এ কথা বলে সুমন্ত নিজের তলোয়ার শক্ত করে ধরল। তা দেখে বাকি সব দেহরক্ষকরাও ওকে সমর্থন করে ওর পিছনে দাঁড়িয়ে পড়ল। সূর্যপ্রতাপ রাগে ছটফট করতে লাগলো। ওর মনে হচ্ছিল এক্ষুনি সুমন্তের মাথা ওর দেহ থেকে আলাদা করে দেয়। যে তুমি করছো সুমন্ত, সূর্যপ্রতাপ নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, কিন্তু তোমার থেকেও অনেক বেশি কর্তব্য আমার মহারাজের প্রতি আছে। আর কার আদেশে তুমি এইসব করছো সুমন্ত? মহারাজ তো তোমাকে কোনো আদেশ দেবার অবস্থায় নেই। ওর কথা শেষ হতে না হতেই সুমন্ত বলল, আদেশ মহারানীমা দিয়েছেন, আর মহারাজের পর আমার সততা শুধু ওনারই প্রতি। সুমন্তের কথা শেষ হওয়ার আগে ওখানে একটা গর্জন শোনা গেল, মহারানী চন্দ্রাবতীর আদেশের কোনো মূল্য নেই সুমন্ত, সরে যাও সামনে থেকে। সবাই চমকে দেখল সামনের বারান্দা থেকে মোহিনীর বাবা রাজা বজ্রকেতু আসছিল। ওর সামনে একদল সৈন্যও ছিল। এটা দেখে এদিকে যখন মোহিনী আনন্দে নেচে উঠল, তখন সূর্যপ্রতাপের সঙ্গে বাকিরাও থমকে গেল। বজ্রকেতু সুমন্তের কাছে আস্তে আস্তে বলল, চন্দ্রাবতীর কাছে রাজ্যের সুরক্ষা সম্পর্কিত আদেশ দেওয়ার অধিকার নেই সুমন্ত, আর তোমার কর্তব্য মহারাজকে রক্ষা করা। তাই যাও, রক্ষা করো নিজের মহারাজকে। কারণ এই বন্ধ ঘরের ভিতর মহারানী চন্দ্রাবতী আর বাগী অগ্নিসিং মিলে একটা বড় ষড়যন্ত্র রচনা করছে। মহারাজের এই অবস্থার সুযোগ নিয়ে চন্দ্রাবতী বিক্রমগড়ের অধিকার নিজের নামে করে নিতে চাইছে, কিন্তু আমি তা কোনো মূল্যেই হতে দেব না সুমন্ত। নিজের বাবার দৃঢ় আচরণ দেখে মোহিনীর মনোবল আরো মজবুত হলো। ও আর অবনী উচ্চস্বরে আবার চিৎকার করতে করতে সুমন্তের বিরোধিতা করতে লাগলো। সূর্যপ্রতাপের পাল্লা হালকা হয়ে গেল। সেজন্য বজ্রকেতুর উপর চিৎকার করে বলল, মহারাজের পর বিক্রমগড়ের উপর যদি কারো কোনো অধিকার থেকে থাকে তাহলে সেটা শুধু আমার আছে বজ্রকেতু। তুমি আমাদের রাজ্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করো না। অধিকার তো আমার মেয়ে মোহিনীরও আছে কুমার, বজ্রকেতু সদম্ভে সূর্যপ্রতাপকে বলল। ভালোই হয়েছে, সময় মতো আমার গুপ্তচরেরা মহারাজের অসুস্থ হওয়ার খবর দিয়ে দিয়েছে আমাকে, আর আমি দ্রুত এখানে চলে এসেছি। না হলে তুমি আবার নতুন কোনো ষড়যন্ত্র করতে। খবরদার বজ্রকেতু! সূর্যপ্রতাপ রেগে আগুন হয়ে ওর তলোয়ার বার করে বজ্রকেতুকে ধরল। বজ্রকেতুও তলোয়ার তুলল। তা দেখে পাটরানীরা ভয়ে চিৎকার করতে লাগলো। এই হাঙ্গামার শব্দ বীরেন্দ্র প্রতাপের ঘরের ভিতরেও শোনা যাচ্ছিল। অগ্নিসিং বীরেন্দ্র প্রতাপের চিকিৎসার প্রস্তুতি নিচ্ছিল। চন্দ্রবতী দরজায় দাঁড়িয়ে বাইরের কথাবার্তা শুনছিল। অগ্নিসিং, মহলের ভিতরেই যুদ্ধ শুরু হয়ে গেছে। চন্দ্রবতী খুব অস্থির হয়ে বলল, সিংহাসন পাওয়ার লোভে সূর্যপ্রতাপ আর বজ্রকেতু নিজেদের মধ্যে লড়াই করছে। এদের এক্ষুনি আটকাতে হবে। তুমি এক্ষুনি কিছু করো অগ্নি। অগ্নিসিং বিরক্ত হয়ে বলল, আমি কি করতে পারি? আমার জন্য এক এক পল অনেক দামি। বীরেন্দ্র প্রতাপের শরীর থেকে দ্রুত বিষাক্ত রক্ত বার না করা গেলে কয়েক মুহূর্তেই ও মারা যাবে। কিন্তু যদি এরা ঘরে ঢুকে পড়ে তাহলেও বীরেন্দ্র প্রতাপের প্রাণ বাঁচবে না। চন্দ্রবতী অস্থির হয়ে বলল, এরা কখনোই তোমাকে বীরেন্দ্র প্রতাপের চিকিৎসা করতে দেবে না। অগ্নিসিং বাইরে ঘটা ঘটনা মন দিয়ে শোনার চেষ্টা করল। ঠিক তখন জোরে জোরে দরজায় ঘা পড়তে লাগলো। এরা কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে দেবে। চন্দ্রবতী ঘাবড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি কিছু করো অগ্নি। অগ্নিসিং জানতো যদি বাইরের ওই লোকগুলো ঘরের ভিতরে ঢুকে আসে তাহলে বীরেন্দ্র প্রতাপের প্রাণ তো যাবেই, ওকেও মেরে ফেলবে। সূর্যপ্রতাপ এবং বজ্রকেতু দুজনেই এই সুযোগের সদ্ব্যবহার করতে পিছু হটবে না। ও বিড়বিড় করে বলল,
এই হাঙ্গামা তো এখন একমাত্র বীরেন্দ্র প্রতাপই থামাতে পারে। একথা শুনে চন্দ্রাবতী চমকে বলল, কিসব বাজে বকছ? বীরেন্দ্র তো এখন অচেতন হয়ে পড়ে আছে, ও কি করে থামাবে? এর জবাব দেওয়ার পরিবর্তে ধীরে হাসল অগ্নিসিং। এদিকে ঘরের বাইরে বজ্রকেতুর এক সৈনিক তার আদেশে একটা বর্ষা উঁচিয়ে ঘরের দরজা ভাঙার জন্য উদ্যত হলো। সুমন্ত আরো সঙ্গীরা প্রাণপণ চেষ্টায় তাকে থামানোর চেষ্টা করতে লাগলো। তখনই ঘরের ভিতর থেকে একটা গর্জন শোনা গেল, বন্ধ করো এসব হাঙ্গামা, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই গলা শুনে যে যেখানে ছিল সে সেখানে স্তব্ধ হয়ে গেল, কেননা এই গলা বীরেন্দ্র প্রতাপের। চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। সমস্ত সৈনিকরা ভয় পেয়ে পিছনে সরে গেল। মোহিনী সমেত সমস্ত পাটরানীরাও ভয়ে কুঁকড়ে গেল। আর সূর্যপ্রতাপ তো এতটাই ভয় পেয়ে গেল যে একটা কোণে গিয়ে লুকিয়ে পড়ল। আর একবার বীরেন্দ্র প্রতাপের গলা শোনা গেল, বজ্রকেতু, তোমার হিম্মত কি করে হলো আমার মহলে তোমার সৈন্য নিয়ে প্রবেশ করার? বজ্রকেতু কাঁপা গলায় বলল, আগে আমার ভয় ছিল যে অগ্নিসিংহার মহারানীমা। চুপ করো! বীরেন্দ্র প্রতাপের গর্জনের আওয়াজে বজ্রকেতুর সঙ্গে সঙ্গে বাইরের সবাই কেঁপে উঠল। আমার জন্য এত চিন্তার কোনো দরকার নেই, সবাই চলে যাও এখান থেকে। এই ঘরের আশেপাশেও যেন কাউকে না দেখা যায়। সুমন্ত, খেদিয়ে দাও ওদের সবাইকে। সঙ্গে সঙ্গে সবাই সেখান থেকে তিত্তির করে ছুটে পালালো। সুমন্ত অন্যান্য দেহরক্ষীদের সঙ্গে আবার সস্থানে এসে পাহারায় বসে গেল। এদিকে বীরেন্দ্র প্রতাপ তখনও বিছানায় প্রাণহীন প্রায় অবস্থায় পড়েছিল। চন্দ্রাবতী অবাক বিস্ময়ে অগ্নিসিংকে দেখছিল। আরে, তুমি তো সত্যি সত্যি কামাল করে দিয়েছ। বীরেন্দ্র প্রতাপের গলা হুবহু কি করে নকল করলে? আরে, আমি তো নিজেই ধোঁকা খেয়ে গেছি। অগ্নিসিংহের মুখে একটা বিদ্রুপাত্মক হাসি দেখা গেল। ও বলল, চন্দ্রাবতী, যে লোকটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, আজ সেই লোকটারই গলা নকল করতে হলো আমাকে তার প্রাণ বাঁচানোর জন্য। এর চেয়ে বড় অপমান আমার আর কি হতে পারে? যাই হোক, সময় খুব কম। চন্দ্রাবতী, চিকিৎসায় আমাকে সাহায্য করো। চন্দ্রাবতী অগ্নিসিংকে সাহায্য করতে লেগে গেল। অগ্নিসিং বীরেন্দ্র প্রতাপের কবজিতে ছুরি দিয়ে একটু চিরে দিল। সেখান থেকে ফিনকি দিয়ে বিষাক্ত রক্ত বাইরে বেরোতে লাগলো। অগ্নিসিং বীরেন্দ্র প্রতাপকে নিজের রক্ত দেওয়ার ব্যবস্থা করতে লাগলো। চন্দ্রাবতী এসব খুব মন দিয়ে দেখছিল। অগ্নিসিং কোনো মামুলি হত্যাকারী নয়, ও মনে মনে বলল। এই ঠিক অনেক ধরনের বিদ্যা এবং শাস্ত্র সম্বন্ধে খুব ভালো করে জানে। মনে হচ্ছে একেও কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য আমার মতোই তৈরি করা হয়েছে। কিন্তু এর উদ্দেশ্যটা কি? চন্দ্রাবতী না চাইতেও অগ্নিসিংহের ব্যাপারে জানার জন্য ব্যাকুল হয়ে পড়ছিল। রাতের শেষ প্রহর চলছিল। পুরো রাজমহল নিস্তব্ধ ছিল, কিন্তু রানীমহলের প্রতিটা ঘরে একটা অস্থিরতা ছিল। পাটরানীরা অপেক্ষা করছিল কখন বীরেন্দ্র প্রতাপের ঘরের দরজা খোলা হবে আর ওরা ওকে দেখতে পাবে। মোহিনীও দেখার জন্য অস্থির ছিল, কিন্তু ওর ঘরে উপস্থিত বজ্রকেতু কোনো এক গভীর চিন্তায় মগ্ন ছিল। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে মহারাজের অবস্থা ঠিক আছে। একথা ভেবে মোহিনীকে বলল, আমার মনে হচ্ছে অগ্নিসিং আর চন্দ্রাবতী মিলে মহারাজকে এমন ওষুধ দিয়েছে যে মহারাজ পুরোপুরি ওদের বশ হয়ে গেছেন। একথা শুনে মোহিনী বলে উঠল, এখন আর এসব ভেবে কি হবে বাবা? চন্দ্রাবতী তো শেষ পর্যন্ত বাজি জিতেই গেছে। আমাদের জন্য শুধু এটাই স্বস্তির কথা যে মহারাজের প্রাণ বেঁচে গেছে, আর বিক্রমগড়ের সিংহাসন কুমার সূর্য প্রতাপের হাতে যেতে যেতে বেঁচে গেছে। না হলে আপনার আর আমার অবস্থা সত্যি সত্যি খুবই খুবই খারাপ হতো। সূর্য প্রতাপের কথা উঠতেই বজ্রকেতু চিড়বিড় করে বলে উঠল, ওই সূর্য প্রতাপকে তো আমি ছাড়ব না, কিন্তু এখন আমার শুধুই চিন্তা তোমার জন্য মোহিনী। কেননা এখন শাসন ব্যবস্থা চন্দ্রাবতীর হাতে যেতে চলেছে, আর ও তোমার কাছ থেকে সুদ সমেত বদলা নিয়ে নেবে। বজ্রকেতু আর মোহিনী চন্দ্রাবতীকে নিয়ে শঙ্কিত হয়ে উঠল। এদিকে বীরেন্দ্র প্রতাপের ঘরে এখনো নিস্তব্ধতা দুশ্চিন্তার বাতাবরণ ছিল। চন্দ্রাবতী আর অগ্নিসিংহের চোখ বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা বীরেন্দ্র প্রতাপের উপর একভাবে নিবদ্ধ ছিল। কিছুক্ষণ ওকে ভালো করে দেখার পর অগ্নিসিং একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
আর ভয় নেই, ভয় কেটে গেছে। সকাল পর্যন্ত বীরেন্দ্র প্রতাপের জ্ঞান ফিরে আসবে। একথা শুনে চন্দ্রাবতী দ্রুত বীরেন্দ্র প্রতাপের নাড়ি দেখল। অগ্নিসিংহের কথা একেবারেই ঠিক ছিল, বীরেন্দ্র প্রতাপের নাড়ি একদম স্বাভাবিক হয়ে এসেছে। আমি তোমার এই উপকার কখনো ভুলতে পারবো না অগ্নি। এই ঋণ আমি কখনো শোধ করতেও পারবো না। বীরেন্দ্র প্রতাপের প্রাণ আমার কাছে যে খুবই মূল্যবান, কিন্তু আমার কাছে এই প্রাণের কোনো মূল্য নেই চন্দ্রাবতী। যখন থেকে আমি তোমাকে কথা দিয়েছি, বীরেন্দ্র প্রতাপের বেঁচে থাকা না থাকায় আমার আর কিছুই এসে যায় না। একথা শুনে চন্দ্রাবতী এক পলকের জন্য গম্ভীর হয়ে গেল। পর মুহূর্তেই একটু ঠাট্টা সুরে বলল, "হুঁ, তাহলে তো তোমার লক্ষ্যেরও আর কোনো মূল্যই থাকে না অগ্নি।" না চন্দ্রাবতী, গম্ভীর হয়ে বলল অগ্নি, একজন বাঘের লক্ষ্য সবসময়ই জীবিত থাকে। বীরেন্দ্র প্রতাপের প্রাণ নিতে আমি আর পারবো না, আর ওর কোনো ক্ষতিও এখন আমি করতে পারবো না। তো কি হয়েছে? বিক্রমগড়ের প্রতি আমার নজর সব সময়ই থাকবে। যদি এ রাজ্যের কোনো দেওয়ান, সুবেদার অথবা মন্ত্রীকে অন্যায় করতে দেখি, তাহলে তার ফয়সালা করবে আমার এই তলোয়ার। চন্দ্রবতী আর কিছু বলতে পারল না। অগ্নিসিংহ ঘরের মধ্যে থেকে নিজের তলোয়ার উঠিয়ে হাতে নিয়ে রুক্ষভাবে বলল, আমাকে এখন যেতে হবে। ভোর হয়ে আসছে, তোমার জন্য রক্তপুষ্প আনতে যেতে হবে। দাঁড়াও অগ্নি, চন্দ্রবতী উদ্গ্রীব হয়ে বলে উঠল, আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে নিজের প্রাণ বিপন্ন করার দরকার নেই। তোমার এখন বিশ্রামের দরকার। তোমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে অগ্নি। হত্যাকারী শরীর থেকে বেরিয়ে যাওয়া রক্তের পরোয়া করে না, তার নিজেরই হোক বা শত্রুরই হোক। অগ্নিসিংহ জবাব দিয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে মোহিনীর ঘরে বজ্রকেতু আর মোহিনী খুবই দুশ্চিন্তায় ছিল। তখন বীরেন্দ্র প্রতাপের আর এক পাটরানী শশীকলা ঘরে ঢুকল। ওকে দেখে মোহিনী চমকে উঠল। শশীকলা দুজনের অস্থির মুখ দেখে হেসে বলল, চিন্তা করবেন না রাজা বজ্রকেতু, বিক্রমগড়ের শাসন ব্যবস্থা না তো চন্দ্রাবতীর হাতে আছে, আর না পুরোপুরি মহারাজের হাতে আছে। কেননা এখনো রাজমাতা বেঁচে আছেন, আর উনি কাল এখানে আসছেন। আর এই খবর সবার আগে আমার কাছে এসে পৌঁছেছে। একথা শুনে মোহিনীর কান খাড়া হয়ে গেল। শশীকলা রাজমাতার দুঃসম্পর্কের আত্মীয়া, আর ওনার খুব প্রিয় পাত্রী ছিল। অন্যান্য পাটরানীদের মতোই শশীকলাও চন্দ্রাবতীর বিপক্ষে ছিল, কিন্তু মোহিনীর সঙ্গে ওর কোনো রকম শত্রুতাই ছিল না। একথা শুনে মোহিনীর মনে এক নতুন যোজনার উন্মেষ হতে লাগলো। শশীকলার মনের ইচ্ছা ওর জানার ইচ্ছে হলো। তো শশীকলা, তুমি নিজে এ খবর আমাকে দিতে এসেছো কেন? মোহিনী হেসে বলল, এর পিছনের কারণটা কি? কারণ তো আছে মোহিনী। শশীকলাও হেসে বলল, তোমার জন্য একটু ছোট। তুমি চন্দ্রাবতী নামের কাঁটা উপড়ে ফেলতে চাও না? মহারানী হওয়ার স্বপ্ন দেখছো না? তো আমিও ওই সুরেলাকে রাস্তা থেকে হটিয়ে প্রথম পাটরানী হতে চাই। কেননা রাজমাতার এত প্রিয়পাত্রী হয়েও রানীমহলে আমার তেমন কোনো জায়গাই নেই। ওদিকে ওই সুরেলা একটা মামুলি মন্ত্রীর মেয়ে হয়েও কেমন দ্বিতীয় পাটরানী হয়ে বসে আছে। ওর কথা শুনে মোহিনী অপাঙ্গে ওর বাবা বজ্রকেতুর দিকে তাকালো। ইশারা বুঝে বজ্রকেতুও মনে মনে হেসে উঠল। ও বলল, তুমি চিন্তা করো না মা শশীকলা, তুমি যেমন চাও তেমনিই হবে, কিন্তু এই খবর কেউ যেন জানতে না পারে, মহারাজও যেন না জানে। হ্যাঁ শশীকলা, মোহিনী বলল, তারপর সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। শুধু যেমন যেমন আমি বলবো তেমন তেমন করে যাবে। তারপর তুমি দেখে নিও চন্দ্রাবতী আর সুরেলা দুজনকেই কি করে জমালয়ে পাঠাতে হয় আমি দেখে নেব। বলে হাসতে হাসতে নিজের ষড়যন্ত্র বোঝাতে লাগলো শশীকলাকে। শশীকলার চোখ চকচক করে উঠল। আসলে এমন কোন ষড়যন্ত্র রচনা করেছিল মোহিনী আর শশীকলা মিলে? শরীরে রক্ত কমে যাওয়ার জন্য কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে কি অগ্নিসিংহের সঙ্গে? কি হবে যখন রাজমাতা রাজমহলে আসবেন?
জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।